শহরের একটা ফ্যাক্টরিতে ছোট্ট চাকরি করে। হরি যা বেতন পায় তাতে তার সংসার বেশ ভালোই চলে যায়, কিন্তু সুমনার চাওয়াটা একটু বেশি। তাই তাদের মধ্যে সবসময় একটু আধটু ঝগড়া লেগেই থাকতো। এই শোনো, তোমাকে সাফ সাফ বলছি, আমার সাথে থাকতে হলে না, আমি যেভাবে রাখবো ঠিক সেভাবেই থাকতে হবে বলে দিলাম। তুমিও শুনে রাখো, এবার যদি তুমি আমাকে একজোড়া নতুন কানের দুল না কিনে দাও তবে তোমার সাথে আর সংসারই করব না। বেশ তো যাও যাও না, বাপের বাড়িতে গিয়ে কদিন থেকে দেখে এসো না। বসে বসে তো আমার অন্ন ধ্বংস করছো। হ্যাঁ হ্যাঁ, তাই যাব, থাকো তুমি তোমার মতো। বাবা, তোমরা আবারও ঝগড়া করছো? তোমাদের না কত করে বলেছি ঝগড়া করবে না তোমরা। ঝগড়া কি আর সাধে করি রে মা? তোর বাবারই তো সব দোষ। আচ্ছা হয়েছে, এখন তোমরা তোমাদের ঝগড়া থামাও আর আমাকে বলো কবে আমাকে নানু বাড়িতে বেড়াতে নিয়ে যাবে। সে কি কথা, হঠাৎ নানু বাড়ির কথা আসলো কেন? তুমি জানো না, আমার স্কুল ছুটি হয়েছে, অনেক দিন বন্ধ। তাহলে তো হয়েই গেল, যাও এবার মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসো। হরির কথা শুনে সুমনা হেসে দেয়। তারপর সুমনা রূপাকে নিয়ে বিছানায় চলে যায়। হরি আর সুমনার মধ্যে ঝগড়া হতেও যেমন সময় লাগে না, তেমনি তাদের মধ্যে মিল হতেও সময় লাগে না। হরি, সুমনা আর রূপা তিনজন বিছানায় একসাথে শুয়ে ঘুমিয়ে পড়ে। হরির অফিসও ছুটি থাকবার কারণে সুমনা আর রূপাকে নিয়ে শীতলপুরে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তারা বাড়ি থেকে বের হয়ে স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেনটা একটু দেরিতে আসায় তারা স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। অবশ্য বাস বা ট্রামেও যাওয়া যায়, কিন্তু ট্রেন জার্নিটা রূপা খুব ভালোভাবে উপভোগ করে। তাই হরি রূপার জন্য ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে থামে। হরি, সুমনা আর রূপা ট্রেনে উঠে পড়ে। ও বলছি, যাচ্ছি যেহেতু তাহলে শীতলপুরে যাওয়ার আগেই বাজার থেকে ওই বড় দেখে দুটো ইলিশ মাছ নিয়ে যাব। বাড়িতে বাবা মা আছে, কি খায় কি না খায়। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। বলছিলাম যে অনেক দিন পরে যাচ্ছি তো, তাই যদি কয়েক কেজি মিষ্টিও নিয়ে যেতাম সাথে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যা ইচ্ছে নিও, কিন্তু আগে যেতে তো দাও। শোনো, আমরা কিন্তু কোনোভাবেই দুদিনের বেশি থাকতে পারবো না, মনে থাকে যেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে যাই তো, তারপর না হয় এসব নিয়ে কথা বলা যাবে। এতদিন বাদে যাচ্ছি। হরি সুমনার কথা শুনে চুপচাপ বসে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্য পশ্চিম আকাশে অস্ত যাবে। ট্রেনটা হয়তো সন্ধ্যার আগেই স্টেশনে গিয়ে পৌঁছাবে, কিন্তু স্টেশন থেকে আবার শীতলপুরে যেতে শ্মশানঘাটের খেয়া আর শীতলপুরের মরা মাঠ পাড়ি দেওয়া লাগবে। এ কথা চিন্তা করে হরি ভাবতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা স্টেশনে এসে থামে। বাবা, স্টেশনে চলে এসেছি, চলো নামি। হে কি, কোনো গাড়ি ঘোড়া তো কিছুই দেখছি না। চলো সামনে আগিয়ে দেখি। তোমাকে না বললাম বাজার থেকে দুটো বড় ইলিশ আর মিষ্টি কেনার কথা? এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে তো। এর মধ্যে আবার তুমি এসব আনতে বলছো? তুমি যদি ছোট লোকের মতো খালি হাতে যাও তাহলে কিন্তু আমি তোমার সাথে যাব নাই বলে দিলাম। বেশ, তোমরা তাহলে এখানেই দাঁড়াও, আমি চট করে গিয়ে সব নিয়ে আসি, কেমন? হলো তো, একটা গাড়ি পেতাম, বাজার করতে গিয়ে তাও হারালাম। এবার ঘাট পর্যন্ত চলো পায়ে হেঁটে, তাড়াতাড়িকা। আমার কিন্তু বাবা হাঁটতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, তা তো লাগবেই মা, কিন্তু আমার যে হাতে এত কিছু জিনিস, আমার যে কি কষ্ট হচ্ছে সেটা আমি বুঝি। এই তো
আর একটু গেলেই তো ঘাটে চলে যাব, আর একটু কষ্ট করো না। আমি তো কষ্ট করেই যাচ্ছি, আমার কি আর কষ্টের কোনো শেষ আছে? ও মাঝি, যাবে নাকি ওপারে? যাবো বাবু, উঠে বসুন আপনারা সবাই। এ কি বাবু, আপনি এ কি করছেন? কেন মাঝি, তোমার আবার কি হলো? না মানে, এখন এ রাত করে ইলিশ মাছ নিয়ে কোথায় যাবেন আপনারা? আগে আমরা শীতলপুরে যাব, কিন্তু তুমি এমন করে জিজ্ঞাসা করলে কেন? না মানে, পথঘাট তো ভালো না, চলাফেরা একটু সাবধানে করলেই ভালো হয়। এত রাত করে মনে হয় মাছ দুটো না নিয়ে গেলেও পারতেন, বুঝলেন? কেন, তোমার আবার মাছে কি সমস্যা? এই চলো তো দেখি, কিছুই হবে না, চলো। নদী পার হওয়ার পর হারান মাঝি তার হেরিকেনটা দিয়ে দেয়। সুমনা হেরিকেনটা হাতে নিয়ে হরির সাথে রূপাকে নিয়ে হাঁটতে শুরু করে। হরি মাছ আর মিষ্টি হাতে করে নিয়ে হাঁটতে থাকে হেরিকেনের আলোয়। কিছু দূর যাওয়ার পর একটা ফাঁকা মাঠের মধ্যে চলে আসে তারা। হরি নিজের শরীরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে। কেন জানি তার শরীর ভার হয়ে যাচ্ছে, কিন্তু হরি সুমনাকে কিছু না বলে হাঁটতে থাকে। সুমনা আর রূপা কিছুটা এগিয়ে যায়, হরি পেছনে পড়ে যায়। কি গো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না না, সমস্যা নেই, তোমরা চলো, তাড়াতাড়ি চলো। সুমনা হাঁটতে থাকে, হরিও পাশে পাশে হাঁটতে থাকে। এমন সময় হরির হাত থেকে মনে হয় কেউ মাছ খেয়ে যাচ্ছে এমন শব্দ হতে থাকে, কিন্তু ভয়ে হরি হাতের মাছের দিকে তাকানোর সাহস পায় না। আস্তে আস্তে হরির হাতের মাছ দুটো পিশাচ খেতে থাকে, আর হরির হাত হালকা হতে থাকে। হরি বুঝেও কোনো কিছু না বুঝবার ভান করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা শীতলপুরে প্রতাপবাবুর বাড়িতে চলে আসে। প্রতাপবাবু আর বিমলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রতাপবাবু হরির এই ঘাম আর মুখ দেখে কিছু টের পায়। ওগো গিন্নি, যাও যাও, তাড়াতাড়ি জামাই বাবাজিকে এক গ্লাস পানি দাও, তাড়াতাড়ি দাও। এসো বাবা, এসো, ঘরের ভিতরে এসো। হরি ঘরের মধ্যে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখতে থাকে। প্রতাপবাবু হঠাৎ পেছন থেকে গিয়ে হরির কাঁধে হাত দিতেই হরি ভয় পেয়ে যায়। কে? জামাই বাবাজি, তোমার কি কিছু হয়েছে? না বাবা, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। সমস্যা নেই বললে তো হবে না, আমাকে বলো কি হয়েছে। আসবার সময় পথে কি তোমার সাথে কিছু ঘটেছে? তার মানে বাবা, আপনিও জানেন এটা? হ্যাঁ বাবাজি, তোমাকে এত রাতে মাছ হাতে করে আনতে দেখে আমি বুঝে গেছি। কিন্তু বাবা, এটা কিভাবে সম্ভব? আমার মনে হচ্ছিল কেউ একজন আমার হাতের মাছগুলো সব খেয়ে নিল, আমি তার শব্দও শুনেছি। খুব বড় বাঁচা বেঁচে গেছো তুমি, যে সাথে ওই হেরিকেনটা ছিল। আসলে বাবা, ওই হেরিকেনটা মাঝি আমাদের দিয়েছিল। হেরিকেনটা না থাকলে তুমি আর আমার মেয়ে নাতনি হয়তো এখানে থাকতে না। যাই হোক, আমি সুমনার হাতে করে তোমার জন্য পোড়া পানি পাঠিয়ে দিচ্ছি, ওটা তুমি খেয়ে নিও। হ্যাঁ। প্রতাপবাবু একথা বলে ঘর থেকে বের হয়ে যায়। হরি একলা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখতে থাকে। হঠাৎ একটা বীভৎস চেহারার পিশাচ হরির সামনে চলে আসে। হরি ভয় পেয়ে দরজার দিকে ছোটে, দরজাটা নিচে থেকেই বন্ধ হয়ে যায়। হরি দরজায় হাত দিয়ে জোরে জোরে চাপড়াতে থাকে। হঠাৎ পিশাচ পেছন থেকে হরির কাঁধে হাত দিতে যাবে, এমন সময় সুমনা পানির গ্লাস হাতে নিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। কি গো, তুমি এমন করে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? মা খেতে দিল, ঠিকঠাক খেলেও না কিছু। তেমন কিছুই না। রূপা মা কোথায়? হ্যাঁ, ও আজও নানুদের সাথে ঘুমাবে।
আমার কেমন যেন লাগছে। চলো ঘুমিয়ে পড়ি। হরি আর কোনো কথা না বলে শুয়ে পড়ে। সুমনাও কিছু না বলে চুপচাপ হরির পাশে শুয়ে পড়ে। সুমনা মনে মনে ভাবে হয়তো সারা দিনের জার্নি, তার উপর অতগুলো মাছ আর মিষ্টি হাতে করে এসেছে, তাই বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে। এই ভেবে সুমনা ঘুমিয়ে পড়ে। এদিকে হরির শরীরে জ্বর চলে আসলো। হরি শুয়ে শীতে কাঁপতে শুরু করে। মা সুমনা, আমি কালকে রাতে তোকে জামাইকে দেওয়ার জন্য যে জল দিয়েছিলাম তা কি তুই জামাইকে দিয়েছিলিস? না বাবা, ওই জল তো আমি খেয়ে নিয়েছিলাম, পরে আবার জল নিয়ে গিয়ে ওকে খাইয়েছি। এ তুই কি করেছিস রে মা? বড় সর্বনাশ হয়ে গেছে। আমি মনে হয় যা ভেবেছিলাম তাই হয়ে গেছে। কি হয়েছে বাবা? কেন এমন হলো কেন? বলো বলো বাবা। তুই জানিস নে মা, এই শীতলপুরের মরা মাঠ দিয়ে কেউ কখনো বেঁচে ফিরতে পারেনি রাতের বেলায়, আর জামাই বাবাজি কিনা তাই করে দেখালো। কিন্তু বাবা, ও তো এসবের কিছুই জানে না। জানে না বলি তো পেরেছে, জানলে তো আনতোই না সাথে করে মাছ। কিন্তু বাবা, এসব কেন হয়েছে? আগে তো এমন কিছু ছিল না। তোরা যাওয়ার পর এই শীতলপুরে অভিশাপ নেমে এসেছে রে মা। দিনে দুপুরেও মানুষকে উধাও হয়ে যেতে দেখেছি আমরা। তোমরা কখনো বলনি কেন আমাকে এ কথা? বলিনি কারণ তোরা ভয় হয়তো এখানে আর আসতে চাইবি না, তাই আর কি। আমি কিছুই জানি না। তুমি আমার স্বামীকে সুস্থ করে তোলো বাবা। আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি হরিকে জোর করেছিলাম ইলিশ মাছ আনতে। কাঁদিস নে রে মা, কাঁদিস নে, কিছুই হবে না। আজই আমি সাধু বাবার কাছে যাব। প্রতাপ হরিকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক একটা বদ্ধ ঘরের মধ্যে বসে যজ্ঞ করতে থাকে। প্রতাপ আর হরি তান্ত্রিকের সামনে বসে। তান্ত্রিক কিছুক্ষণ হরির দিকে তাকিয়ে মনে মনে মন্ত্র পড়তে শুরু করে। তারপর তান্ত্রিক একটা পয়সা পড়ে তা হরির কপালে চেপে ধরে। হরির ভেতরের অশরীরী আত্মা তান্ত্রিকের সাথে জোর খাটাতে শুরু করে। তান্ত্রিক কিছুক্ষণ পয়সাটা চেপে ধরে রাখবার পর আত্মাটা হরির শরীর থেকে বের হয়ে তান্ত্রিকের ঘরের সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায়। হরি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর হরির জ্ঞান ফিরলে প্রতাপ হরিকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। ওগো চলো, এখানে আর এক মুহূর্তও না। এখনই আমরা শহরে ফিরে যাব। আরে কি পাগলামি শুরু করলি বলতো? চল চল, এখন না, পরে যাবি। বাবা যখন বলছে তখন থাকো না, পরে দেখা যাবে। কত করে বোঝালাম, তাও কথা শোনে না, বলে এক্ষুনি চলে যাবে নাকি। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কি সমস্যা থাকতে পারে? ওগো, তুমি আমাকে মাফ করে দাও। আমার জন্য আজ তোমাকে এত কষ্ট পেতে হলো। আরে এসব কিছু না, তবে ভূত প্রেত বলে যে কিছু আছে তা বিশ্বাস করতাম না, কিন্তু এখন থেকে মানতে হবে। তার মানে তুমি সত্যি সত্যি ভূত দেখেছো বাবা? হ্যাঁ রে মা, আমি সত্যি সত্যি ভূত দেখেছি। আজ তোমাকে একটা সত্যি ভূতের গল্প বলবো। শ্বশুরবাড়ির আপ্যায়ন শেষে হরি সুমনা আর রূপাকে নিয়ে আবার ট্রেনে করে শহরে ফিরতে থাকে। ট্রেনে বসে বসে হরি শীতলপুরের মাঠের কথা ভাবতে থাকে। জীবনে হরি এই ঘটনা ভুলতে পারবে না। আর হয়তো সুমনা কখনো হরিকে মাছ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলবে না।